আমাদের মানবদেহে বিভিন্ন তন্ত্র রয়েছে। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্রের নাম হলো শ্বসনতন্ত্র। এই শ্বসনতন্ত্রের মাধ্যমে আমরা কি করি? শ্বসনতন্ত্রের মাধ্যমে আমরা শ্বাসবায়ু গ্রহণ করি, আবার শ্বাসবায়ু পরিত্যাগ করি। এই যে শ্বাসবায়ু আমাদের প্রধান শ্বসনাঙ্গ ফুসফুসে যায়, তা পরবর্তীতে রক্তজালিকার মাধ্যমে রক্তে যায়, রক্তের মাধ্যমে কোষে কোষে প্রবেশ করে। আমরা আজকে মানুষের যে শ্বসন, তার যে বহিঃশ্বসন পর্যায়, সেটা আজকে মূলত আলোচনা করব। আমরা প্রথমেই দেখি আমাদের যে শ্বসন অঙ্গগুলো রয়েছে। আমাদের প্রধান শ্বসন অঙ্গ অবশ্যই ফুসফুস, কিন্তু আমাদের যে আনুষঙ্গিক শ্বসন অঙ্গগুলো আছে তা একটা একটা করে আলোচনা করি। সবচেয়ে প্রথমে আছে বহির্নাসারন্ধ্র। আমাদের যে দুটি ছিদ্রের মাধ্যমে শ্বাসবায়ু প্রবেশ করে তাকে বহির্নাসারন্ধ্র বলে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ন্যাজাল ক্যাভিটি বা নাসা গহ্বর। এই নাসা গহ্বর অংশটাকে আমরা দুটো অংশে ভাগ করি। তিনটে অংশে ভাগ করছি। এই তিনটে অংশের মধ্যে একটি অংশ হলো ভেস্টিবিউল অংশ। এই ভেস্টিবিউল অংশে বিভিন্ন মিউকাস গ্রন্থি থাকে, এবং ভেস্টিবিউল অংশে কি হয়, আমরা যে বায়ুটা গ্রহণ করি সেই বায়ুর মধ্যে তো অনেক ধুলাবালি থাকে। এই ধুলাবালি এবং বায়ুকে সে পৃথক করে। পরবর্তী যে অংশ রয়েছে সে তাকে রেসপিরেটরি অংশ বলে। এই রেসপিরেটরি অংশের মধ্যে মিউকাস গ্রন্থির সঙ্গে সঙ্গে সেরাস গ্রন্থি থাকে। এই সেরাস গ্রন্থি থেকে খরিত জল যেটা করে সেটা হচ্ছে কন্ডিশনিং। অর্থাৎ ভেস্টিবিউল অংশে আমাদের কি হলো, বায়ুর ফিল্টার হলো। এখানে কি হলো, কন্ডিশনিং। এই কন্ডিশনিংটা একটু বুঝিয়ে বলি। আমাদের বাহ্যিক তাপমাত্রা যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমাদের দেহের যে তাপমাত্রা তা সর্বদাই নির্দিষ্ট, তা 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ বাইরের তাপমাত্রা যদি বেশি থাকে বা কম থাকে, সেই কন্ডিশনিং এর কাজ করছে এই সেরাস গ্রন্থির যে জল আর শ্বসনের মাধ্যমে উৎপন্ন তাপ, তা লিন তাপ হিসেবে ব্যবহার করে তাকে জলীয় বাষ্পে পরিণত করে কন্ডিশনিং এর কাজ করে। আরেকটা অংশ অলফ্যাক্টরি অংশ, সেটার কাজ যদিও আজকে আমরা আলোচনা করব না। সেখানে অলফ্যাক্টরি এপিথেলিয়াম বলে গ্রাহক থাকে, যা আমাদের ঘ্রাণ নিতে সাহায্য করে। আমরা পরবর্তী জায়গায় যাই। আমাদের নাসা গহ্বরের পরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে অন্তঃনাসারন্ধ্র। সেখানেও দুটো ছিদ্র রয়েছে। সেই অন্তঃনাসারন্ধ্র এই গলবিল বা ফ্যারিংসে যে অংশে উন্মুক্ত হয় সেই ছিদ্রটার নাম হলো গ্লটিস। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই গলবিল অংশ বা ফ্যারিংস অংশ তিনটি অংশে বিভক্ত: নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস, মুখগলবিল বা অরোফ্যারিংস, এবং ল্যারিঙ্গোফ্যারিংস বা সরোগলবিল। আমরা এখানে এই নাসা গলবিলের কথায় আলোচনা করব, কিন্তু এই নাসা গলবিল এবং অরোফ্যারিংসের মধ্যে বা মুখগলবিলের মধ্যে একটা তরুণাস্থি তাকে পৃথক করে, তার নাম এপিগ্লটিস, যাতে খাদ্যকণা কোনোভাবেই ন্যাসোগলবিল ফ্যারিংস বা ন্যাসোগলবিলে না যেতে পারে। পরবর্তীতে ন্যাসোফ্যারিংসের পরবর্তী যে অংশ, সেই অংশের নাম হলো ল্যারিংস। ল্যারিংস একটা কুটুরি মতো অংশ। তার মধ্যে 9টা তরুণাস্থি রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে জোড়া তরুণাস্থি কে অ্যারিটিনয়েড, ক্রুনিফর্ম এবং কর্নিকুলেট, এবং বিজোড় কারা থাইরয়েড, এপিগ্লটিস এবং ক্রিকয়েড। এই ষড়যন্ত্র বা ল্যারিংসের ভিতরটা কি আছে? ভিতরটাতে আছে দুটো ষড়রজ্জু বা ভোকাল কর্ড। সেই ভোকাল কর্ডের মাঝখানের জায়গাটাকে বলে রিমা গ্লটিস। পুরুষের ক্ষেত্রে এই ভোকাল কর্ড কিছুটা বেশি চওড়া থাকে, প্রশস্ত থাকে, যার ফলে পুরুষের গলার আওয়াজের তীব্রতা অনেক বেশি থাকে। আমরা এখানে প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা দেখা যাচ্ছে আমরা যখন কথা বলি না তখন এই ভোকাল কর্ড দুটোর মধ্যে গ্যাপ বেশি থাকে, কিন্তু যখন আমরা কথা বলি তখন ভোকাল কর্ড দুটো কাছাকাছি চলে আসে। পরবর্তীতে আমরা এই ল্যারিংসের পরের অংশের নাম কি? ট্র্যাকিয়া। প্রায় 12 সেন্টিমিটার লম্বা, 2.5 সেন্টিমিটার ব্যাসের, এবং তার মধ্যে সি আকৃতির কতগুলো 16 থেকে 20টা কাটলেজ বা তরুণাস্থি রয়েছে। যদি বায়ু না থাকে তাহলে কিন্তু এই ট্র্যাকিয়া চুপসে যাবে না, কারণ এই তরুণাস্থিগুলো তাকে চুপসতে দেবে না। এবং এই ট্র্যাকিয়া পরবর্তীতে ভেঙে কি তৈরি করছে? ব্রঙ্কাস। ব্রঙ্কাসের এবার ভাগগুলো আমরা একটু দেখি। এই ট্র্যাকিয়া থেকে টার্মিনাল ব্রঙ্কাস অবধি দেখুন যে শুধুমাত্র কাটলেজ বা তরুণাস্থি রয়েছে। প্রথমে রয়েছে প্রাইমারি ব্রঙ্কাস,
তা সেটা ভেঙে হয়েছে গৌণ বা সেকেন্ডারি ব্রঙ্কাস, সেটা ভেঙে হয়েছে টার্সারি ব্রঙ্কাস বা প্রগৌণ ব্রঙ্কাস, সেটা ভেঙে হয়েছে ব্রঙ্কিওলস, সেটা ভেঙে হয়েছে টার্মিনাল ব্রঙ্কিওলস। এই টার্মিনাল ব্রঙ্কিওলস অর্থাৎ এই নাসা গহ্বর থেকে শুরু করে এই টার্মিনাল ব্রঙ্কাস অবধি বায়ু শুধুমাত্র কন্ডাক্ট বা পরিবহন হয়। সুতরাং আমরা এখনো পর্যন্ত তিনটে কাজ পেলাম। আমরা প্রথমে অংশে আমরা কি পেয়েছিলাম? প্রথমে আমরা দেখেছি এখানে ফিল্টার হয়েছে, এখানে কন্ডিশনিং হয়েছে, এবং পরবর্তীতে আমরা ট্র্যাকিয়ার আর পরে যে টার্মিনাল ব্রঙ্কিউলস অবধি সেখানে পরিবহন হয়েছে। তাহলে টার্মিনাল ব্রঙ্কিউলসের পরে কি আছে? রেসপিরেটরি ব্রঙ্কিউলস। এই রেসপিরেটরি ব্রঙ্কিউলস সবশেষে শেষ হয়েছে লাংসে। আমরা দেখতে পাচ্ছি লাংসের ছবি, কিন্তু তার আগে একটা বিষয় বলি, এই ট্রাকিয়াটা যেখানে ব্রঙ্কাসে ভাগ হচ্ছে সেখানে একটা অংশ রয়েছে, দেখুন একটা পর্দা রয়েছে, তার নাম কি? ক্যারিনা। আমরা যে কাশি, সেই কাশির উদ্রেক হয় এই ক্যারিনা থেকে। কাশির ব্যাপারে আমরা পরে আলোচনা করব। ক্যারিনা একটা মিউকাস পর্দা বিশেষ। ট্র্যাকিয়া তাহলে ভাঙলো ব্রঙ্কাস থেকে টার্মিনাল ব্রঙ্কাস, তারপরে রেসপিরেটরি ব্রঙ্কাস। এখানে একটা বিষয় বলি, এই রেসপিরেটরি ব্রঙ্কাসের মধ্যে ক্লারাকোষ থাকে। এই ক্লারাকোষ লাং সারফ্যাক্টেন্ট ক্ষরণ করে। আমরা এবার আসি আমাদের প্রধান শ্বসনাঙ্গ ফুসফুসের আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো ফুসফুস রয়েছে, একটা ডান ফুসফুস, একটা বাম ফুসফুস। এই ডান ফুসফুস প্রায় 625 গ্রাম, বাম ফুসফুস 575 গ্রাম ওজনের হয়। ডান ফুসফুসে দেখা যাচ্ছে তিনটে লোব রয়েছে, সুপিরিয়র লোব, মিডল লোব এবং ইনফিরিয়র লোব। আর বাম ফুসফুসে কিন্তু দুটো লোব রয়েছে, সুপিরিয়র লোব এবং ইনফিরিয়র লোব। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র লোব ও মিডল লোবের মধ্যে কি আছে? হরাইজেন্টাল ফিশার। আর মিডল লোব আর ইনফিরিয়র লোবের মধ্যে কি রয়েছে? অবলিক ফিশার। কিন্তু বামে মাত্র একটি ফিশারই রয়েছে, সেটা হচ্ছে অবলিক ফিশার। এখন এই ফুসফুসের মধ্যে কি দেখা যাচ্ছে? ফুসফুসের মধ্যে দেখা যায় অসংখ্য অ্যালভিওলাস। দুটি ফুসফুসে মোট 300 অ্যালভিওলাস থাকছে। এই অ্যালভিওলাসের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি, যে অ্যালভিওলাস আমরা দেখতে পাচ্ছি এখানে। এই অ্যালভিওলাসের এবার দেখুন, অ্যালভিওলাসের চারপাশে রক্তজালকের ছবি দেখতে পাচ্ছি। এক একটা অ্যালভিওলাস থাকে প্রায় 2 থেকে 3টে অ্যালভিওলাই থাকে। এবার আমরা একটা জিনিস দেখি, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি দুটো অ্যালভিওলাস কোন পোর বলে একটা জিনিস দিয়ে যুক্ত থাকে। আর অ্যালভিওলাসের সঙ্গে যে রেসপিরেটরি ব্রঙ্কিওল, সেটা যুক্ত থাকে চ্যানেল অফ ল্যাম্বার্ট বলে একটা অংশের মাধ্যমে। এই স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা ট্র্যাকিয়ার মধ্যে দেখতে পাই ছদ্মস্তরীভূত সিলিয়াযুক্ত কলমনার বা স্তম্ভাকার আবরণী কলা, সেটা বেশ লম্বা। অপরদিকে রেসপিরেটরি ব্রঙ্কিওল আমরা কি দেখতে পারি? ঘনকাকার, সরল ঘনকাকার আবরণী কলা। কিন্তু লাংসের গায়ে কি থাকে? লাংসের গায়ে থাকে সরল স্কোয়ামাস আবরণী কলা। আমরা এবার দেখি লাংসের মধ্যে কি কি সেল থাকে। টাইপ 1 সেল, এটি হলো মেন, যা গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে। কিন্তু এছাড়া আরেকটা কোষ থাকে, তার নাম টাইপ 2 কোষ। এই টাইপ 2 কোষ কি কাজ করে? এরা লাং সারফ্যাক্টেন্ট ক্ষরণ করে। আর এই হলুদ রঙের যে কোষটা দেখতে পাচ্ছি, তার নাম কি লেখা আছে? অ্যালভিওলার ম্যাক্রোফাজ। আমাদের যখন কোনো জীবাণু ঢুকে যায়, তখন এই অ্যালভিওলার ম্যাক্রোফাজ তাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় মারার চেষ্টা করে। আমরা একটু আগে উল্লেখ করেছিলাম রেসপিরেটরি ব্রঙ্কিওলের ক্লারা সেল থেকে লাং সারফ্যাক্টেন্ট বেরোয়। এক্ষুনি আমরা ছবিতে দেখতে পাচ্ছি টাইপ 2 কোষ থেকেও লাং সারফ্যাক্টেন্ট বেরোয়। তাহলে লাং সারফ্যাক্টেন্টের রাসায়নিক নাম কি? লাং সারফ্যাক্টেন্টের রাসায়নিক নাম ডাইপালমোটাইল ফসফেটাইডিল কোলিন, যা কি করে? এই অ্যালভিওলাসের পৃষ্ঠটান কমিয়ে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ায়, যাতে আমরা ভালোভাবে আমরা শ্বসন করতে পারি। এবার আমরা আসি, এই যে আমাদের অ্যালভিওলাস আর যে রক্তজালক, তার মাঝখানে একটা রেসপিরেটরি মেমব্রেন থাকে, যা খুব পাতলা 0.5 মিটার, এবং যার মোট এই 300 মিলিয়ন অ্যালভিওলাস, তার মোট ক্ষেত্রফল কত? 70 স্কোয়ার মিটার।
অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই 70 স্কোয়ার মিটার জায়গা দিয়ে আমরা প্রতিদিন আমাদের ফুসফুস থেকে অক্সিজেনকে রক্তে প্রবেশ করাই, আবার কার্বন ডাই অক্সাইডকে রক্ত থেকে এই ফুসফুসে প্রবেশ করাই। আমরা এরপরে দেখিনি আমাদের মূল যে বিভিন্ন অঙ্গের আলোচনা তা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা আসি, আমরা আমাদের যে বহিঃশ্বসন প্রক্রিয়া করি অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাস, সেই দুটোর বিষয়ে একটু আমরা আলোচনা করে নিই। আমরা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছি আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা রয়েছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমাদের পরশুকার ছবি। এই পরশুকার ঠিক ওপরে কি থাকে? বহি ইন্টারকোস্টাল পেশি। এই বহি ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম মূলত আমাদের প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে। এই অপরদিকে আমাদের ব্রেন থেকে বা মস্তিষ্ক থেকে যে ভেগাস স্নায়ু আছে তার একটা ব্রাঞ্চ এই ডায়াফ্রামে আসে, তার নাম ফ্রেনিক নার্ভ। আরেকটা ব্রাঞ্চ ইন্টারকোস্টাল নার্ভ, সেটা চলে আসে বহি ইন্টারকোস্টাল মাসেলসে। এই বহি ইন্টারকোস্টাল মাসেলস এবং ডায়াফ্রাম সংকুচিত হওয়ার ফলে কি হয়, এই যে রিবসগুলো আমরা দেখতে পাচ্ছি সেই রিবসগুলো একটু বাইরের দিকে এবং উত্তর দিকে উঠে যায়। সেটা আমরা পরের স্লাইডে দেখি। সেটাকে দেখতে অনেকটা আমরা যেরকম একটা টিউবওয়েলে জল যখন তুলি সেটার মধ্যে, সেদিন এটাকে বলা হয় বাকেট হ্যান্ডেল মুভমেন্ট পদ্ধতি। এই পদ্ধতির ফলে কি হলো, এর ফলে লাভটা কি হলো? লাভটা হলো বক্ষ গহ্বরে যে রিবসগুলো বা পরশুকাগুলো দুপাশে সরে গেল, ডায়াফ্রাম নিচে চলে গেছে, অর্থাৎ আয়তনটা বেড়ে গেল কিন্তু চাপটা কমে গেল। বাইরের বায়ুচাপের সঙ্গে ভেতরের বায়ুচাপের পার্থক্য এই সময় 0 থেকে 4 mm অফ এইচজি হয়, এবং যার প্রভাবে আমরা বহির্নাসারন্ধ্র, তারপরে নাসা বিবর, তারপরে অন্তর্নাসারন্ধ্র, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউলস হয়ে অ্যালভিওলাসের মধ্যে বায়ু প্রবেশ করাই। এবং অর্থাৎ এটি একটা সক্রিয় পদ্ধতি। কিন্তু নিঃশ্বাসের সময় কি হচ্ছে? নিঃশ্বাসের সময় এই ডায়াফ্রাম এবং পরশুকাগুলো নিজের জায়গায় ফিরে আসে। সেই জন্য নিঃশ্বাসকে বলা হয় নিষ্ক্রিয় একটি পদ্ধতি। কিন্তু আমরা আরেকটা ছবি দেখি, এখানে আমরা আরও কিছু মাসেলসের কথা বলছি। আমরা যখন খুব জোরে বা বলপূর্বক প্রশ্বাস করি তখন আমাদের কে সাহায্য করে? আমাদের সাহায্য করে স্কেলিনিক পেশি, যা আমাদের স্কন্ধে থাকে। আমাদের সাহায্য করে স্ক্যাপুলার এলিভেটর পেশি। অপরদিকে আমরা যখন খুব জোরে নিঃশ্বাস ত্যাগ করি তখন উদরের পেশি এবং ইন্টারকোস্টাল পেশি সেই প্রক্রিয়ায় সাহায্য করে। সবশেষে আমরা দেখি যে পালমোনারি ভেন্টিলেশন কাকে বলে। এই যে আমরা বায়ুটাকে ঢোকালাম এবং বের করলাম, এই যে প্রক্রিয়া, এটাই পালমোনারি ভেন্টিলেশন। আমাদের প্রতি মিনিটে শ্বসন হার কত? মোটামুটি 14 থেকে 16, এবং আমরা সাধারণত প্রশ্বাস করি 0.3 থেকে 2 সেকেন্ডের মধ্যে এবং নিঃশ্বাস করি আরেকটু বেশি সময় 3.5 সেকেন্ডে। এবার আমরা একটু ইন্টারেস্টিং দুটো বিষয় একটু আলোচনা করি। আমাদের বহির্নাসারন্ধ্র থেকে ফুসফুস অবধি কিভাবে বায়ু চলাচল করে সেটা আমরা আলোচনা করলাম। আমরা এবার দুটো প্রাত্যহিক ঘটনা নিয়ে আলোচনা করি। একটা হলো হিকাপ বা হেঁচকি। এই হেঁচকিটা কি? এটা একটা মধ্যচ্ছদার অনৈচ্ছিক প্রক্রিয়া। এই মধ্যচ্ছদায় নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা চাপ পড়ার ফলে আমাদের যে এপিগ্লটিসটা আছে সেই এপিগ্লটিসটা গ্লটিসটাকে বন্ধ করে দেয়, এই জন্য হেঁচকি ওঠে। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, যখন হেঁচকি ওঠেনি তখন গ্লটিসটা খোলা আছে, আর নিচের ছবিটা দেখুন, যখন হেঁচকি উঠেছে তখন গ্লটিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সেরকম আরেকটা খুব নিত্য নৈমিত্তিক ব্যাপার, সেটা হলো কাশি। সেই কাশিটা কি হয় আমি একটু আগে উল্লেখ করেছিলাম। ট্রাকিয়া যেখানে ব্রঙ্কাসে ভেঙে গেছে সেখানে একটা মিউকাস পর্দা আছে, তার নাম ক্যারিনা। এই ক্যারিনাতে যদি কোনো জিনিস প্রবেশ করে তবে কাশি হয়। আমরা এখানে উল্লেখ করছি এই কাশির 3টে পর্যায় আছে। প্রথম হচ্ছে ইন্সপিরেটরি ফেজ, অর্থাৎ যখন আমরা বায়ুটাকে গ্রহণ করলাম সেই বায়ুটাতে ধুলাবালি থাকতে পারে, ভাইরাস, ব্যাকটেরিয়া, পরাগরেণু থাকতে পারে। সেই বস্তুগুলো যখন আমাদের ট্র্যাকিয়ার ক্যারিনার কাছে এলো তখন ক্যারিনাকে সে উদ্দীপিত করলো। ক্যারিনাকে উদ্দীপিত করার ফলে অর্থাৎ একটা সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে সেটা ব্রেনে খবরটা গেল, এবং এর ফলশ্রুতিতে কি হলো, দেখুন একটা কম্প্রেসিভ ফেজ দেখা যাচ্ছে, গ্লটিসটা বন্ধ রয়েছে। এবং এবার আমরা কাশি কি করে? তাহলে কাশির মাধ্যমে আমরা কি করছি? আমরা ওই ধুলাবালি বা ওই বস্তুটাকে বের করে দিচ্ছি।
তাহলে তো গ্লটিসটাকে খুলতে হবে। গ্লটিসটা না খুললে তো অন্তর্নাসারন্ধ হয়ে বহির্নাসারন্ধ হয়ে বা মুখ বিবরের যে ভেস্টিবুল তার মধ্য দিয়ে বস্তুটা বেরোবে না। আমরা কাশি কোথা দিয়ে? নাক দিয়ে তো নয়, আমরা মুখ বিবরের ভেস্টিবুল দিয়ে কাশি। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি সেই সময় গ্লটিসটা খুলে যাচ্ছে। অর্থাৎ কাশি একটা রিফ্লেক্স বা প্রতিবত্ত ক্রিয়া। সুতরাং আজকে আমরা যে আলোচনা করলাম তা মূলত আমাদের মানুষের যে বিভিন্ন প্রধান শ্বসনাঙ্গ ফুসফুস এবং অন্যান্য আনুষঙ্গিক শ্বসনাঙ্গ এবং তার মাধ্যমে আমরা প্রশ্বাস ও নিঃশ্বাস কী করে করি সেটা আমাদের প্রধান আলোচনা হলো। আমরা পরবর্তী যে ক্লাসে সেইটাতে আমরা যে আলোচনা করব তার মধ্যে এই যে জায়গাগুলো আমরা দেখলাম সেখানে আমাদের বায়ুর বিভিন্ন বিভাগ কিভাবে হয়, আমাদের বিভিন্ন শ্বসনের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা তা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আমরা শ্বসনের প্রথম পর্যায় অর্থাৎ বহিঃশ্বসন আজকে আমরা আলোচনা করলাম।